প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমরা শুরু করি আমাদের আজকের নতুন একটি পড়া, যেটা হচ্ছে আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণীর। সেখান থেকে আজকে আমরা পড়বো রাঢ় অঞ্চল, কারণ এটা আমাদের সেকেন্ড সামেটিভে কিন্তু পাঠ্য। এর আগের যে ভিডিওগুলো আমি করেছি সেগুলো সেকেন্ড সামেটিভের পাঠ্য, তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা রাঢ় অঞ্চল, এই যে তোমাদের পরিবেশ, এই বইটি থেকে আমি পড়ছি, লাইন বাই লাইন আজকে আলোচনা করা হবে। সেটা সব ভিডিওতেই করা হয়, ইউটিউবের সব ভিডিওতেই পাবে। কিন্তু আমরা যেটা এক্সট্রা করার চেষ্টা করব, যে প্রত্যেকটি স্টেপ আমরা মেনটেন করে করে অনেক কয়টি স্টেপের মাধ্যমে আমরা আজকের এই পড়াটি কমপ্লিট করব। যেমন লাইন ধরে ধরে পড়বো, যেমন ছবিগুলো আমরা লক্ষ্য করব, ঠিক সেরকম ভাবেই আমরা কিন্তু ম্যাপটাকে ফলো করব। আমরা কিন্তু প্রশ্ন তৈরি করব, অতগুলো নোটস আকারে আমি আজকে তোমাদের এই ভিডিওতে দিয়ে দিব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আজকে এই প্রথম আমার এই চ্যানেলে এসেছো, এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রেখে দাও এই চ্যানেলটিকে, না হলে কিন্তু মিস করবে। যারা আমার ভিডিও দেখেছে তোমরা নিশ্চয়ই জানো যে এই ভিডিও দেখার পর আর দ্বিতীয়বার কোনো রকম চিন্তা করার কারণ নেই, কারণ একটি ভিডিও থেকেই আমরা সমস্ত তথ্য পেয়ে যাব এবং শিখে নেব। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটি থেকে রাঢ় অঞ্চল এই অধ্যায়টি আমরা আজ পড়ব। লাইন ধরে ধরে পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে রফিকুলের আত্মীয়ের বাড়ি। সে বলল, বাঁকুড়ার পূর্ব আর দক্ষিণ দিকে কিন্তু জমি বেশ উর্বর। বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে গেছে দ্বারকেশ্বর নদ, পরে সেটা দক্ষিণ দিকে বেঁকে হুগলি জেলায় ঢুকেছে, আর দ্বারকেশ্বরের দক্ষিণে শিলাবতী নদী দক্ষিণ পূর্বে গেছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে তারা মিলেছে, নাম হয়েছে রূপনারায়ণ। ওই অঞ্চলের কিছু অংশেও এই ধরনের উর্বর জমি। তো যে বিষয়টি আমরা এখানে পড়লাম সেটা আমরা ম্যাপ দেখে বুঝে নেব। এর আগেও আমি নদ নদীর ম্যাপ দেখিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো দেখবে। পঞ্চম শ্রেণীর প্রচুর ভিডিও রয়েছে, তোমরা প্লে লিস্টে যাবে, পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ, পঞ্চম শ্রেণীর বাংলা, এইভাবে খুঁজবে, তাহলে সবই পেয়ে যাবে। এবার চলো আবার পড়া শুরু করা যাক। অন্তরা অনেকবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গেছে। সে বলল, পূর্ব বর্ধমানের পূব দিকটা তো উর্বর সমভূমি। হ্যাঁ, দামোদর তখন সমভূমিতে। হুগলির কাছাকাছি দামোদর থেকে বেরিয়েছে মুন্ডেশ্বরী। মানচিত্রটা দেখো। আবিদ বলল, একটু পশ্চিম ঘেঁষে দক্ষিণে গিয়ে মুন্ডেশ্বরী মিশেছে রূপনারায়ণে। দামোদর হাওড়া জেলার ভেতর দিয়ে দক্ষিণে গেছে, মিশেছে হুগলি নদীতে। রূপনারায়ণও গেঁওখালিতে মিশেছে হুগলি নদীতে। ঠিক বলেছ। এর একটু পশ্চিম দিয়ে দক্ষিণে গেছে কেলেঘাই আর কংসাবতী নদী। এরা মিশে তৈরি হয়েছে হলদি নদী। সেটা হলদিয়াতে গিয়ে হুগলি নদীর সঙ্গে মিশেছে। বরুণ এবার শান্তিনিকেতনে গিয়েছিল। সে বলল, বীরভূমের পূর্ব দিকটাও তো একই রকম। স্যার বললেন, ওখানে রয়েছে ময়ূরাক্ষী নদী আর অজয় নদ। মানচিত্র দেখো, বুঝতে পারবে। তো আমরা মানচিত্র দেখে দেখে এই নদ নদীর যে অবস্থানগুলো, কোন জেলা থেকে কোন দিকে যাচ্ছে, দিকগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রাখা কিন্তু খুবই দরকার। এই নদীগুলো বর্ষার সময় পশ্চিমের মালভূমি অঞ্চলের জল বয়ে আনে, তারপর সমতলে বন্যা হয়। তাহলে এই যে পশ্চিমের মালভূমি অঞ্চল, এটা নিয়েও কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছি। স্টেপ বাই স্টেপ দেখো কত রিলেটেড। পশ্চিমের মালভূমি অঞ্চলটা যদি বুঝতে না পারি, তাহলে এর পরের অংশটা আমরা বুঝতে পারবো না, যে সেখান থেকে নদ নদীগুলো কোন দিকে যাচ্ছে। তাই আমাদের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। এই অঞ্চলটাকে বলে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল। সব জায়গায় উর্বর মাটি, বেশিটাই দোআঁশ, কিছুটা এঁটেল। ভূমি প্রায় পুরোটা সমতল। উত্তর আর পশ্চিম ধার বরাবর ভূমি ক্রমশ উঁচু হয়েছে। সেদিকে মাটি লালচে, ভূমি কিছুটা ঢেউ খেলানো। যত পূর্বে আর দক্ষিণে যাবে তত সাধারণ মেটে রঙের মাটি দেখতে পাবে।
রাঢ় অঞ্চলের বন জঙ্গল, অর্থাৎ রাঢ় অঞ্চলের বন জঙ্গলটা কীরকম সেটা জানতে যাওয়া হয়েছে। তো উত্তরবঙ্গে আমরা কিন্তু দেখি আমাদের এখানকার মাটির রং মেটে রং, কিন্তু এই যে আলোচনা হলো যে উত্তর পশ্চিম ধার বরাবর যে ভূমিটা রয়েছে রাঢ় অঞ্চলের, সেই দিকটায় কিন্তু লালচে মাটি, তাই না? স্যার হেসে বললেন, সেসব কেটে চাষাবাদ করা হয়ে গেছে আগেই, কোথাকার ওই রাঢ় অঞ্চলের বন জঙ্গলগুলোকে কেটে। তবে গত 30-40 বছরে অনেক গাছ লাগানো হয়েছে, শাল, সেগুন, শিশু, মেহগনি, শিরীষ, আকাশমণি, কদম, বাবলা, এ সমস্ত বনের নানা রকম গাছ। নানা জায়গায় রাজ্যের বন দফতর গাছ লাগিয়েছে। এভাবে কয়েকটা নতুন বন তৈরি হয়েছে, ওদিকে গেলে রাস্তার ধারে ধারে দেখতে পাবে। তো এই হলো আমাদের রাঢ় অঞ্চল সম্পর্কে মোটামুটি একটা আলোচনা। এরপর এই অঞ্চল থেকে পয়েন্টস আকারে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য রাখো, এবং 1, 2, 3 করে আমি যেভাবে দিচ্ছি দেখে দেখে খাতায় তুলে রাখো। কারণ বইতে যখন থাকে সেটা বিস্তারিত আকারে থাকে, একসঙ্গে থাকে, আমরা বুঝতে পারি না। তো পয়েন্টস নোট করলে হবে কি, প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি প্রশ্ন তৈরি করতে পারবো। বই থেকেও আমরা পারবো, কিন্তু আমি তোমাদের সেই কাজটাকেই সহজ করে দিলাম। তোমরা পয়েন্টসগুলো দেখো আর লেখো, তাহলে তোমাদের যে কোনো প্রশ্ন, সেটা শূন্যস্থান পূরণ হতে পারে, পূর্ণবাক্যে উত্তর দাও হতে পারে, তোমাদের সাহায্য করবে।